আজকে তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের এমসিকিউ নিয়ে আলোচনা করব। আর দুর্বল ছাত্রছাত্রীদের কাছে পাস করার জন্য ছোট প্রশ্ন হচ্ছে হাতিয়ার, অর্থাৎ অস্ত্র তাদের কাছে। তোমাদের অর্থাৎ যারা একটু দুর্বল পড়াশোনায়, তোমাদের কিন্তু ছোট প্রশ্ন ছাড়লে হবে না, ছোট প্রশ্ন অবশ্যই কিন্তু করতে হবে। আর তার জন্য তোমরা এমসিকিউর জন্য সম্পূর্ণ ক্লাসটা তোমরা দেখে যাও। অবশ্যই তোমরা এমসিকিউ কমন পাবে, এতে কোনো সন্দেহ নেই। আজকের ক্লাসের বাইরে কোনো রকম এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে না। এখানে আমি অধ্যায় ভিত্তিক পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ আলোচনা করব। আর তোমাদের যে অধ্যায়গুলো বাদ গেছে সেই অধ্যায় থেকে আলোচনা করবও না, অর্থাৎ তোমাদের সিলেবাস অনুযায়ী আলোচনাটা হবে। প্রথমে 2 অধ্যায় থেকে আমি শুরু করছি, এক অধ্যায়টা শেষে আলোচনা করে দেব। ভালো করে মনোযোগ সহকারে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের শুনতে হবে। দেখো তাহলে, প্রথম প্রশ্ন, শিক্ষার্থী নিম্নলিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল সেটা হচ্ছে কি? বংশ, গতি ও পরিবেশ। তারপরের প্রশ্ন, কুরিয়ার শব্দের অর্থ। কুরিয়ার শব্দের অর্থ হচ্ছে দৌড়ের পথ। তারপরে প্রশ্ন দেখো, নির্দিষ্ট পাঠ্যক্রমের উপস্থিতি যে শিক্ষা ব্যবস্থায় তা হলো নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা। পরের প্রশ্ন, শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে সহপাঠক্রমিক কার্যাবলী সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মাদার প্লে। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে খেলাধুলা যে প্রকার সহপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্গত সেটা হচ্ছে শরীর শিক্ষামূলক সহপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্গত। তারপরে দেখো, বিদ্যালয়ে মহান ব্যক্তিদের জন্মদিবস পালন করা হয় ড্যাশ পাঠ্যক্রমিক কার্যাবলীর অন্তর্গত। বিদ্যালয়ে মহান ব্যক্তিদের জন্মদিবস পালন করা হয়, এটা হচ্ছে সাংস্কৃতিক কার্যাবলীর অন্তর্গত। তারপরের প্রশ্ন, পরিবেশ। পরিবেশ একটি ড্যাশ সত্তা। পরিবেশ একটি হচ্ছে নিষ্ক্রিয় সত্তা। তারপরের প্রশ্ন আছে, এনভায়রনমেন্ট কথাটি যে শব্দ থেকে এসেছে তা হলো এন এনভাইরন থেকে এসেছে, এনভাইরন। তারপরে আলোচনা ও বিতর্ক যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী, আত্মপ্রকাশমূলক সহপাঠক্রমিক কার্যাবলী। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, গ্রাম উন্নয়নে অংশগ্রহণ। গ্রাম উন্নয়নে অংশগ্রহণ যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী হিসাবে বিবেচিত হয় তা হচ্ছে সামাজিক কার্যাবলী। পরের প্রশ্ন, আধুনিক শিক্ষায় সঙ্গীত ও বিতর্ক যে ধরনের কার্যাবলী হিসাবে বিবেচিত হয় তা হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলী। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে বংশধারার ক্ষুদ্রতম উপাদান। বংশধারার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে দেখো জিন। পরের প্রশ্ন আছে, প্রাচীন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার 4টি উপাদানের মধ্যে যা সবার ওপরে থাকে সেটা কি? সেটা হচ্ছে শিক্ষক। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা, অ্যান্সার হবে সহায়কের। আর 2 নম্বর অধ্যায়ের শেষ প্রশ্ন, একটি পাঠ্যক্রমের জন্য নির্দিষ্ট বিষয়গুলি বিন্যাসের নীতি হওয়া উচিত কি? অনুবন্ধ নীতিতে হওয়া উচিত। তোমরা অপশান পাবে সেক্ষেত্রে, যেটা তোমরা দেখতে পাচ্ছ সেই অপশানটা টিক মারবে। এবারে 3 নম্বর অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো তোমাদের এমসিকিউ আকারে করতে হচ্ছে, ইকো ক্লাব। ইকো ক্লাব হচ্ছে একটি পরিবেশ বিষয়ক সংস্থা। তারপর হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান ড্যাশ শিক্ষার মাধ্যম, অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম। পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান? পরিবার হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষামূলক প্রতিষ্ঠান। তারপরে প্রশ্ন আছে, শিশুদের প্রথম সু অভ্যাস গঠিত হয়। শিশুদের প্রথম সু অভ্যাস গঠিত হয় কোথায়? সু অভ্যাস গঠিত হয় পরিবারে। পরের প্রশ্ন, সবচেয়ে প্রাচীন গণমাধ্যমটি হলো? সবচেয়ে প্রাচীন গণমাধ্যম হচ্ছে সংবাদপত্র। তারপরের প্রশ্ন, জ্ঞান জ্ঞানবান জ্ঞানবাণী জ্ঞানবাণী শিক্ষা সংক্রান্ত কর্মসূচি সম্প্রচার করা হয় কোথায়? জ্ঞানবাণী শিক্ষা সংক্রান্ত কর্মসূচি সম্প্রচার করা হয় কোথায়? রেডিওতে। তারপরে প্রশ্ন দেখো, প্রথাগত শিক্ষার একটি সংস্থা বিদ্যালয়। সমাজের ক্ষুদ্র সংস্করণ হলো? সমাজের ক্ষুদ্র সংস্করণ হচ্ছে বিদ্যালয়। তারপরে প্রশ্ন দেখো, বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ, এটি কে বলেছেন? এটি বলেছেন জন ডুই বলেছেন। তারপর নেক্সট প্রশ্ন, প্রাথমিক স্তরের শিক্ষা কি? প্রাথমিক স্তরের শিক্ষা হচ্ছে সাধারণ ধর্মী। তারপরে প্রথামুক্ত শিক্ষার বৈশিষ্ট্য হলো নমনীয়তা। প্রথামুক্ত শিক্ষার বৈশিষ্ট্য হচ্ছে কি? নমনীয়তা। তারপরে প্রশ্ন দেখো, শিক্ষার যে রূপ দূরাগত শিক্ষার সহায়ক তা হচ্ছে কি? প্রথা মুক্ত শিক্ষা। প্রথামুক্ত শিক্ষা হলো কি? একমুখী। তারপরে প্রথা বহির্ভূত শিক্ষায় শিক্ষার উপাদানগুলি অনিয়ন্ত্রিত। কি বললাম? প্রথা বহির্ভূত শিক্ষায় শিক্ষার উপাদানগুলি হচ্ছে অনিয়ন্ত্রিত। তারপরে প্রশ্ন দেখো,
ভারতে প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় কোথায়? ভারতে প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় দিল্লিতে। তারপরে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রতিষ্ঠিত, ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম মুক্ত বিদ্যালয় হচ্ছে কি? ইগনু। নেক্সট প্রশ্ন দেখো, কোন শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না? অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায়। তারপরে তারপরে প্রশ্ন, সামাজিক শিক্ষার অন্য যে নামে পরিচিত সেটা হচ্ছে বয়স্ক শিক্ষা। জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় 1988 খ্রিস্টাব্দে। শিশুর প্রথম বিকাশ ঘটে কোথায়? পরিবারের মধ্যে। শিশুর প্রথম বিদ্যালয় হচ্ছে মায়ের কোল। তারপরে প্রশ্ন হচ্ছে 1997 সালে যে মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় তার নাম কি? NSOU। এবারে তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। আধুনিক ধারণা অনুযায়ী মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। আধুনিক মনোবিদ্যার প্রধান বিষয়বস্তু কি? মানুষের আচরণ। আধুনিক মনোবিদ্যার প্রধান বিষয়বস্তু হচ্ছে মানুষের আচরণ। তারপরে শিক্ষাক্ষেত্রে যে ক্ষেত্রটি মনোবিজ্ঞান দ্বারা প্রত্যক্ষভাবে নির্ধারিত হয় না তা হলো কি? শিক্ষার লক্ষ্য। তারপরে প্রশ্ন দেখো, মনোবিদ্যা হলো চেতনার অনুশীলনকারী বিজ্ঞান। এটির প্রবক্তা হচ্ছে উইলিয়াম জেমস। তারপরে প্রশ্ন মনোবিজ্ঞান সম্মত শিক্ষা ব্যবস্থা হলো, অ্যান্সার হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক। পরের প্রশ্ন, ড্যাশ হলো মনোবিদ্যার সেই শাখা যা ব্যক্তিকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ ধারাকে অনুশীলন করে, অ্যান্সার হচ্ছে বিকাশমূলক মনোবিদ্যা। তারপরে দেখো পরের প্রশ্ন, আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা মনোবিজ্ঞান কি? শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। পরের প্রশ্ন, শিক্ষা মনোবিদ্যার ড্যাশ শাখার অন্তর্ভুক্ত? প্রয়োগমূলক শাখার অন্তর্ভুক্ত। তারপরে প্রশ্ন দেখো, শিক্ষা মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, এটির প্রবক্তাকে ওয়াটসন। শিক্ষা মনোবিজ্ঞান হলো কি? মনোবিজ্ঞানের ফলিত শাখা। শিক্ষা মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞানের ফলিত শাখা। মনোবিদ্যার আদি পুরুষ কাকে বলা হয়? রুশোকে মনোবিদ্যার আদি পুরুষ বলা হয়। তারপরে মনোবিজ্ঞানের বিষয়ে প্রথম পরীক্ষা নিরীক্ষা করেন কে? উন্ড প্রথম পরীক্ষা নিরীক্ষা করেন। তারপরে প্রশ্ন, প্রথম মনোবিজ্ঞানের পরীক্ষাগার তৈরি হয় কত সালে? আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন দেখো, পরীক্ষামূলক মনোবিদ্যার প্রথম পরীক্ষাগার গড়ে তোলা হয় কোথায়? লাইপজিগ ইউনিভার্সিটিতে। এবারে 5 নম্বর অধ্যায় থেকে তোমাদের যেসব প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো। প্রথম প্রশ্ন, শৈশবে শিশুর শিক্ষালয় হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। তারপরে প্রশ্ন, মনোবিদ আর্নেস্ট জোন্স মানুষের জীবন বিকাশের কতগুলি স্তরের কথা বলেছেন? অ্যান্সার হচ্ছে 4টি স্তরের কথা বলেছেন। পরের প্রশ্ন দেখো, শিশুর ব্যক্তিত্ব বিকাশে যেটা সাহায্য করে তা হলো বিতর্ক সভা। ব্যক্তির বিকাশের প্রক্রিয়াটি সংঘটিত হয়ে থাকে সারা জীবনব্যাপী। কি বললাম? ব্যক্তির বিকাশের প্রক্রিয়াটি সংঘটিত হয়ে থাকে কি? সারা জীবনব্যাপী। তারপর প্রশ্ন হচ্ছে বৃদ্ধি হলো এক প্রকার জৈবিক প্রক্রিয়া। তারপরের প্রশ্ন, মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছেন? অ্যান্সার হচ্ছে 10টি। জীবন বিকাশে শৈশব স্তরের অন্তর্ভুক্ত একটি শিশুর বয়স হচ্ছে কত? 3 বছর। শৈশব স্তরের অন্তর্ভুক্ত শিশুর বয়স 3 বছর। প্রান্তীয় বাল্যকালের বয়সসীমা কত? 8 থেকে 12 বছর। বাল্যকালে শিশুদের প্রথাগত শিক্ষাকে কি বলা হয়? প্রাথমিক শিক্ষা বলা হয়। তারপরের প্রশ্ন দেখো, যে শিক্ষার স্তর বাল্যকালে বিকাশমূলক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ তা হলো কি? প্রাথমিক শিক্ষা স্তর। তারপরের প্রশ্ন দেখো, জীবন বিকাশের যে স্তরটিকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় তা হচ্ছে কি? কৈশোরকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান হচ্ছে নার্সারি বিদ্যালয়। তারপরে ডাইড্যাকটিক্স উপকরণ ব্যবহার করা হয় মন্তেশ্বরী বিদ্যালয়ে। কাসাদাই বাম্বিনি এর প্রতিষ্ঠাতা হলেন মন্তেশ্বরী। কিন্ডারগার্টেনের প্রবর্তক হলেন ফয়বেল। আত্মসক্রিয়তা তত্ত্ব ড্যাশ শিক্ষা চিন্তা,
কার শিক্ষা চিন্তা? ফয়বেলের শিক্ষা চিন্তা। তারপরে প্রশ্ন দেখো, শিশুর ঘুমের চাহিদা হলো এক প্রকারের কি? জৈবিক চাহিদা। তারপরে প্রশ্ন, প্রান্তীয় বাল্যের বয়সসীমা কত? 8 থেকে 12 বছর। এবারে তোমাদের 8 নম্বর অধ্যায়, মাঝখানের অধ্যায়গুলো তোমাদের সিলেবাসে নেই। 8 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে দেখো, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগ লাভ করত ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর বৈশ্যরা, শূদ্রদের সুযোগ ছিল না। তারপরে দেখো, প্রাচীন ভারতের কোন স্থানটি ব্রাহ্মণ্য শিক্ষা কেন্দ্র হিসাবে প্রসিদ্ধ লাভ করেছিল? অ্যান্সার হচ্ছে তক্ষশিলা। তারপরে প্রশ্ন, পরে প্রশ্ন আছে, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার শুরুর অনুষ্ঠানকে কি বলা হতো? শুরুর অনুষ্ঠানকে বলা হতো, এখানে এই প্রশ্নর অ্যান্সারটা দেখো, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শুরুর অনুষ্ঠানকে এই প্রবজ্জা বলা হতো, এটা কিন্তু হবে না, এখানে উপনয়ন হবে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার শুরুর অনুষ্ঠানকে। তারপরে শৈবদের জন্য উপনয়নের বয়স কত ছিল? 12 বছর। তারপরে প্রবজ্জা অনুষ্ঠান কাদের পালন করা হতো? এটা বৌদ্ধদের। হ্যাঁ, প্রবজ্জা অনুষ্ঠানটা বৌদ্ধদের পালন করা হতো। উপনয়নের পর শিক্ষার্থীদের কি বলা হতো? দ্বিজ বলা হতো। তারপরে তারপরে কি আছে দেখো, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষালয় হলো কি? গুরুকুল হচ্ছে শিক্ষালয়। নিচের কোনটি প্রাচীন ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? টোল হচ্ছে প্রাচীন ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ক্ষত্রিয়দের শিক্ষা গ্রহণের সময়কাল ছিল কত? 11 বছর। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা হলো ধর্মকেন্দ্রিক শিক্ষা। তারপরে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কি? প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে তক্ষশিলা। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের কি বলা হতো? বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ। তারপরের প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের মুখ্য পরিচালককে বলা হতো ভিক্ষু মহাস্তবীর। ভিক্ষু মহাস্তবীর বলা হতো। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হচ্ছেন ধর্মপাল। তারপরে দেখো, প্রদত্ত ব্যক্তিদের মধ্যে কে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? অ্যান্সার হচ্ছে কি? নাগার্জুন। তারপরে দেখো, 10 নম্বর অধ্যায় যেসব প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। শিক্ষা খাতে বার্ষিক 1 লক্ষ টাকা অনুমোদন বরাদ্দ হয়েছিল 1813 এর চার্টার অ্যাক্টের মাধ্যমে। তারপরের প্রশ্ন আছে, উডের ডেসপ্যাচের প্রথম প্রকাশ করা হয়েছিল 1854 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, উডের ডেসপ্যাচ ভারতে প্রকাশিত হয়েছিল কবে? 1854 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? উইলিয়াম হান্টার ছিলেন সভাপতি। পরের প্রশ্ন দেখো, মাধ্যমিক স্তরে এ ও বি কোর্সের প্রস্তাব রাখা হয়েছিল কোন কমিশনে? অ্যান্সার হচ্ছে হান্টার কমিশনে। তারপরের প্রশ্ন, সিমলা শিক্ষা সম্মেলন হয়েছিল কবে? 1901 খ্রিস্টাব্দে। স্যাডলার কমিশনের অপর নাম কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। স্যাডলার কমিশনের অপর নাম। তারপরে দেখো, সার্জেন্ট পরিকল্পনা গঠিত হয়েছিল 1944 খ্রিস্টাব্দে। তারপরে উডের ডেসপ্যাচটি রচনা করেছিলেন স্টুয়ার্ট মিল। তারপরে প্রশ্ন আছে, স্যার চার্লস উড যে নামে খ্যাত ছিলেন হ্যালিফ্যাক্স নামে খ্যাত ছিলেন। গ্র্যান্ট ইন অ্যাহেড প্রথার চালুর সুপারিশ করা হয় উডের ডেসপ্যাচে। তারপরে প্রশ্ন আছে, উডের ডেসপ্যাচকে ম্যাগনা কার্টার সঙ্গে তুলনা করেছেন কে? জেমস সাহেব। চুইয়ে পড়া নীতি বলা হয় উডের ডেসপ্যাচে চুইয়ে পড়ার নীতি বলা হয়। এবারে 11 নম্বর অধ্যায় থেকে প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করে কে? রামমোহন। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1815 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন আছে, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রামমোহন রায়। বিদ্যাসাগর শিক্ষণের জন্য যে বিদ্যালয় প্রতিষ্ঠার কাজে নিযুক্ত ছিলেন তা হলো কি? নর্মাল স্কুল। তারপরে প্রশ্ন, সংস্কৃত কলেজের সাথে যুক্ত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাতৃভাষায় মাতৃদুগ্ধ এটির প্রবক্তাকে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে প্রশ্ন, নৈতালিম শিক্ষা প্রবর্তন করেন কে? অ্যান্সার হচ্ছে গান্ধীজি। তারপরে প্রশ্ন, হস্তশিল্প কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা করেছিল কে? হস্তশিল্প কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা করেন গান্ধীজি। ড্যাশ তার অ্যান্সার হবে গান্ধীজি তার শিক্ষক শিখন পদ্ধতিতে
অনুবন্ধ নীতি প্রয়োগ করেছিলেন। এবারে তোমাদের 1 নম্বর অধ্যায় থেকে তোমাদের বই থেকে আলোচনা করে দিচ্ছি, ওই নোটটা আমার কাছে পাওয়া যাচ্ছে না, তাই 1 নম্বর অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো করতে হবে দেখো। এডুকেয়ার শব্দের অর্থ হচ্ছে পরিচর্যা করা। তারপরে লাটিন শব্দ এডুকেয়ারের অর্থ হচ্ছে নির্দেশ দান করা। এডুকেটাম শব্দের অর্থ শিক্ষা দান করা। তারপরে দেখো, শিক্ষা শব্দটি সংস্কৃত শিক্ষ ধাতু থেকে উৎপন্ন, যার অর্থ হচ্ছে বিদ্যা অর্জন করা। তারপরে এডুকেটাম কথার অর্থ ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ। তারপরে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সংকীর্ণ অর্থের শিক্ষা হলো কি? তাত্ত্বিক জ্ঞান আহরণ করা। তারপরে সা বিদ্যা যা বিমুক্ত এ, এটা কোথায় বলা আছে? উপনিষদে বলা আছে। ব্যাপক অর্থের শিক্ষা কি? একটি মানসিক প্রক্রিয়া। তারপরে দেখো, প্রদত্ত কোনটি ব্যাপক অর্থের শিক্ষার ধারণা? শিক্ষা হলো বিকাশ। তারপরে দেখো, প্রদত্ত কোনটি ব্যাপক অর্থের শিক্ষার বৈশিষ্ট্য নয়? শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া। তারপরে প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও সমাজতান্ত্রিক লক্ষ্য পরস্পর কি সম্পর্কযুক্ত? তারপরে প্রশ্ন আছে ডুই মতে শিক্ষা হলো কি? সমাজতান্ত্রিক। ডুইর মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য সামাজিক বিকাশ। শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া, এটা কে বলেছেন? অ্যাডামস বলেছেন। তারপরে শিক্ষার একটি দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া, যার একদিকে রয়েছে শিক্ষক, অপর দিকে রয়েছে কি? শিক্ষার্থী। তারপরে প্রশ্ন দেখো, শিক্ষা হলো একটি দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া, এই ধারণা অনুযায়ী এটা হচ্ছে ত্রিমেরু। হ্যাঁ, 3টে মেরু কী কী? শিক্ষার্থী, শিক্ষক আর হচ্ছে পাঠ্যক্রম। তারপরে দেখো পরেরটা, আধুনিক শিক্ষা হলো একটি কি? বহুমুখী প্রক্রিয়া। তারপরে আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো শিশুকেন্দ্রিক। সমাজকে কলুষিত প্রতিষ্ঠান বলে মনে করেন কে? প্রকৃতিবাদীরা। বিবেকানন্দের মতে শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত শিক্ষা। এই ছিল তোমাদের আজকে ক্লাস। অবশ্যই তোমরা ক্লাসটাকে তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে নেবে একটু।